একটা কাজ আমি পারবো না যেটা আমি ব্রেস্ট ফিডিং করতে পারি না, কারণ ফিজিক্যালি ইটস নট পসিবল। এটা ছাড়া আমার মনে হয় সবই করতে পারি। Hello viewers, I'm back with a lot more chamuk tonight. Ajke amader guest, I'm very pleased to introduce him to you. He's Naveed Mahboob, the founder of Naveed's Comedy Club. I'm sure you've heard of it. They have it's a group of individuals, very talented individuals who are doing stand-up comedy, and of course it's not just stand-up comedy, it's something that they also talk about a lot of relevant issues as well. So let's get on with the interview. I'm really excited to know about how it all happened. Hi Naveed bhai. Hello. How are you? I'm fine, thank you. How are you? I'm good. You've been busy. Very busy. Achha, so how about you start by telling me a little about yourself. How was your childhood? Koi bhai bon? Kirokom ye? What were your dreams and stuff? ওরে বাবা, তাহলে তো অনেক আমার সেই থেকে শুরু করতে হবে, পলাশির যুদ্ধ যখন হয়েছিল সেই সময় থেকে শুরু করতে হবে। না যাক, আমরা হলাম দুই ভাই এক বোন। বোন আমার থেকে ঠিক 11 মাস 15 দিন বড়। ওকে, সো তখনকার দিনে ইউ ক্যান টেল সাম অফ দ্য টেকনিক্স ওয়ার নট কোয়াইট পারফেক্টেড। তো আই গেস আই ওয়াজ নট আ ভেরি প্ল্যান্ড চাইল্ড। I guess no comedian is a planned child. আর তারপরে এই জন্য আমার বাবা মা খুব সতর্ক হয়ে গেলেন, তো এই জন্য আমাদের পরে একটা ভাই হলো 18 বছর 4 মাস পরে। সো গ্যাপটা বুঝতে পারছেন। আব্বা সাংঘাতিক, আমার আব্বা আর আমার ছোট ভাইকে দেখলে নানা নাতি মনে হয় এখন, এমন একটা গ্যাপ। তো এই চাই আর কি। আর আমি তো এমনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আর so you're completely from a very different line. হ্যাঁ, আমি তো একদম সচরাচর যেটা হয় যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেটা বলে যে গতানুগতিক পদ্ধতিতে আমি এসএসসিতে স্ট্যান্ড করা, এইচএসসি স্ট্যান্ড করা চামে বলে দিলাম। আর তারপরে বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করে আমেরিকাতে ইউনিভার্সিটি মিশিগান অ্যান আরবারে মাস্টার্স করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওখানে অনেক কোম্পানিতে চাকরি করতাম, ফোর্ডে ছিলাম, কোয়ালকম, কিয়েসারা ওয়্যারলেস। বাংলাদেশে এসে আবার আইবিএম আর নকিয়া সিমেন্স নেটওয়ার্কের সিইও ছিলাম। তো সবগুলি ছেড়ে টেরে এখন কুতকুতিওয়ালা আর কি, মানুষকে হাসাই। আর টিভিতে শো আছে, রেডিও শো, পেপারে লিখি। আর বাসায় একটু বাচ্চাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি, যে মারা যেটা বাসায় করে যে বাচ্চাকে দেখা ইত্যাদি, তো সেটা করার। সো এই দুইটা জিনিস করতে পারি না আমি মার সব কিছুই মোটামুটি মনে হয় করছি ভালোই করছি। মাদার্স ডেতে বাচ্চারা এসে বলে বাবা ইউ আর দ্য বেস্ট মাম, এবং দ্যাটস আ গ্রেট এক্সপিরিয়েন্স এবং ফিলিং। সো এগুলি সব কিছু মিলিয়ে হলো আমার জীবন। That's amazing because you know being a woman here, it's the onus is always on us that আচ্ছা বিয়ে করছো এখন বাচ্চা নাও, বাচ্চা কাচ্চা দেখাশোনা তোমাদেরই করতে, but the fact that you're also taking equal part or maybe a little more than your wife, that's amazing. Well, আমরা মানে ভাগাভাগি করিনি, আমি আমার ওয়াইফ যারা আমরা বলি যে জামাই বউর মধ্যে রোল না, জামাই বউর মানে বাবা মার রোল বলে কিছু নেই, বাবা মার কাজ আছে। রোল মানেই তো টাইপ কাস্ট, এটা তোমার এটা আমার, এটা হলো রোল। কিন্তু কাজ মানে হলো আচ্ছা এটা করতে হবে। যেমন আজকে রাত্রেবেলা এখন এটার পরেই আমি যাব বাসায় গিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়াতে হবে, কারণ আজকে আমার স্ত্রী যারা ওর অফিসের একটা ওদেরকে ডেডলাইন আছে, অনেক রাত পর্যন্ত কাজ করবে। তো আমি জানি যে এখন আমাদের বাচ্চাদেরকে শোয়ালে ওদের সাথে শুয়ে মেজো যেটা 5 বছর বয়স, ওকে একটা গল্প বই পড়তে হবে, নাহলে দৌড় দিবে এদিকে ওদিকে। তো এই কাজটা এটা হলো কাজ, এটা রোল বলে কিছু নেই। রোল মানি হলে মার উপরে দোষ পড়বে, এই তোমার রোল তুমি কই। কিন্তু যদি বলি এটা কাজ, তার মানে কি আচ্ছা ঠিক আছে মা এখন কাজে আছে বাবা করবো, অসুবিধা নেই। একটা কাজ আমি পারবো না যেটা আমি ব্রেস্ট ফিডিং করতে পারি না, কারণ ফিজিক্যালি ইটস নট পসিবল। এটা ছাড়া আমার মনে হয় সবই করতে পারি। ও আরেকটা আছে আই কুড নট বেয়ার আ চাইল্ড, কিন্তু তাছাড়া সবই করতে পারি। এই জন্য সবই আমাদের কাজ, আমরা ভাগাভাগি করি নেই। অন্যদিকে আবার এটাও বলতে পারি, আমার এই যে এত রাতে আমার স্ত্রী যে অফিসে বসে কাজ করছে, এটা তো সচরাচর বাবারা করে, তখন তো আমারও দোষ হতে পারে, তো তুমি কি করছো। তো এইটি হলো ব্যাপার, ঠিক আছে ও এখন কাজ করছে, আমি বাচ্চাকে দিচ্ছি, ভাগাভাগি, এটার মধ্যে আনন্দ আছে একটা। So tell me about your wife. She's a very high profile corporate. হ্যাঁ, যারা মাহবুব চিনে হয়তো অনেকেই। ও হলো ব্র্যাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সে হেড অফ মার্কেটিং কমিউনিকেশনস, খুবই ব্যস্ত থাকে এবং যথেষ্ট ভালো কাজ করে, যথেষ্ট সম্মানিত, যথেষ্ট পরিমাণে মানুষকে অনুপ্রেরণা দেয়, বিশেষ করে মেয়েদেরকে। তো সেই ক্ষেত্রে যদি আমি অনেকগুলি কাজ নিয়ে নিই, তাহলে হবে কি সে নিশ্চিন্তে কাজটা করতে পারছে। আচ্ছা, oh yeah, that does actually help. I remember when I found out Zara Apu was also, she was a model before, right? She was a model. She can still be a model of mother of 3 children. Yes, she can. In fact, ও যখন আমাদের ঠিক 7 সপ্তাহ আগে একটা বাচ্চা হয়েছে আরেকটা, তো ইউ ক্যান সি আই বিন বিজি, কিন্তু কথা হলো যে তখনও কিন্তু তাকে ডাক পড়েছিল যে আমরা প্রেগনেন্ট মহিলা হিসেবে
ইয়ে করতে চাই, তো যাই হোক আমরা তখন করা হয়নি, বাট শি ওয়াজ আ মডেল ইন দ্য সেন্স দ্যাট ইউ আর আ মডেল আর কি, মানে না ইউ আর আ মডেল। আচ্ছা আই ওয়াজ, হ্যাঁ, বাট জারা আপু যেরকম শি ডিড পেপস জেল, রাইট? পেপস জেল করেছিলাম আমি, যারা করেছিল মেরিল ফ্রেশ জেল। ফ্রেশ জেল, ইয়েস, ফ্রেশ জেল। আপনিও মডেল ছিলেন? হ্যাঁ, আমি এখন না হয় মেদবুড়ি কি করে মডেলিং করতে পারি, কিন্তু ওই সময় মডেলিং করেছিলাম। ইনফ্যাক্ট খুব ইন্টারেস্টিং যে আমি করেছিলাম পেপস জেল, যারা করেছিল মেরিশ ফ্রেশ জেল। আচ্ছা, তারপরে আমি করলাম রেড কাউ মিল্ক, এক্সকিউজ মি, তারপরে আমি করলাম পেপসি, আর ও করলো 7 আপ। তারপরে শেষে আমি করলাম ডাঙ্কান চা, ও করলো লিপটন চা। মানে আমাদের কোনো নাথিং, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। কিন্তু খুব কাকতালীয় যে আমরা চারজন, আমরা দুইজনই চারটা, অবশ্য আমি 5টা অ্যাড করেছি, কিন্তু আমাদের প্রোডাক্টগুলি একই প্রোডাক্ট। এটা একটা কাকতালীয়, অ্যাবসলিউটলি কম্পিটিটরস, এক্স্যাক্টলি। খুব কাকতালীয় এটা একটা। সো ইটস লাইক ইউ বোথ ওয়ার অন টু সাইডস এন্ড দেন অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ ভেরি কস্ট এফেক্টিভ। অ্যারেঞ্জ ম্যারেজে কোনো ডেটিং এর পয়সা খরচ নেই, কোনো লাইবিলিটিও নাই। যদি কোনো আল্লাহ না করে গন্ডগোল হয় যে বিয়েটা টিকলো না, তখন তো বাপ মাকে বলবো যে তোমরা বিয়ে দিয়েছো, আমি তো দেইনি। আমি যদি কাবিনের টাকা দেয় তোমরা দাও, আইন দই নাথিং ম্যান, ওয়ারেন্টি তুমিই দিতে হবে। কিন্তু আল্লাহর কুদরত যে আমাদের 18 বছর, প্রায় 19 বছর বিয়ে। আর অন্যদিকে মনে হয় যে হ্যাঁ, যে টাচউড তো যে আমার মনে আলহামদুলিল্লাহ সবকিছু ভালোভাবেই গেল। সো ইজ देयर আ সিক্রেট? আই জাস্ট গট রিসেন্টলি ম্যারিড, সো আই 2 বছর ইজ নট দ্যাট রিসেন্ট, অনেক দিন হয়ে গেল। তো তারপরেও তো মানে আই স্টিল হ্যাভ আ লং ওয়ে টু গো। মানে ইউ গাইজ হ্যাভ বিন টুগেদার ফর 19-20 ইয়ার্স, রাইট? ইজ देयर লাইক এ সিক্রেট মান্ত্রা দ্যাট? ওয়েল, মান্ত্রা আমি একটা জিনিসই বলবো যে যদি একজন আরেকজনকে বন্ধু হিসেবে দেখি, সেটি হলো সবচেয়ে বড়। যে আমরা এখনো আলহামদুলিল্লাহ, এই যে বাচ্চারা ঘুমিয়ে পড়লো, আমরা দুজনে হট চকলেট নিয়ে বসে সোজা একটা আড্ডা দিলাম, যে মানে বসে বন্ধুর সাথে যেভাবে বসে দোস্ত আমরা বসে ওইরকম রেলিয়ে বসে গল্প করলাম, হাসাহাসি করলাম, আড্ডা দিলাম। তো এইটাই যদি থাকে আমার মনে হয় সবচেয়ে বড়। কারণ আপনি চিন্তা করেন যে আপনি আপনার এখন সারা দিন পরে যদি বাসায় যখন যাবেন, স্বামীর সাথে বসে যদি আপনি আড্ডা দিয়ে মজা পান, তো এইটার মতন আনন্দ তো আর দুনিয়াতে নাই, তাই না? আপনার এখানে মানে you have a lover, you have a friend, you have a companion, you have everything. এটার থেকে বড়, সেজন্য সবচেয়ে বড় যে বন্ধু হিসেবে যদি দেখি, বাকিগুলি কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায়। বন্ধু হওয়া মানে সঙ্গে সঙ্গে সম্মানটাও চলে আসবে। সম্মান আসলেও একসাথে আমার বিশ্বাসটাও চলে আসবে, ট্রাস্ট চলে আসবে, রেসপেক্ট চলে আসবে, হেল্পিং টেন্ডেন্সি চলে আসবে। কারণ আমি তোমার সমস্যা হচ্ছে, ঠিক আছে আমি এগিয়ে আসলাম, কোনো কন্ডিশন নাই এখানে। সো বাকিগুলি সব ডমিনো এফেক্টসের মতো অটোমেটিক্যালি That's amazing. They fall into place. Well, guys, so now you know what the secret of a successful marriage is. A high-powered couple and with like 3 children right now, thriving careers. You know what to do. Just be friends with your spouses. So Naveed bhai, how did this happen from like electrical engineering, IBM, Nokia, these very high-powered like jobs? You decided to go into comedy. আমি যখন আমরা ক্যালিফোর্নিয়া থাকতাম, স্যান ডিয়েগো ক্যালিফোর্নিয়া, তখন আমি কোয়ালকমে চাকরি করি। এবং তখন আমি আমেরিকা থাকতে কমেডি ক্লাবে যেতাম প্রায়। কমেডি ক্লাব যেটা নাভিজ কমেডি ক্লাব বাংলাদেশেও করি, সেটা হলো যে লাইভ, আপনি তো গেছেন, লাইভ কমেডি, একজন দাঁড়িয়ে কথা বলছে, আমরা সবাই হাসছি। তো এইটা আমি দেখতাম, আমার কাছে খুব অদ্ভুত লাগতো, অভিনব লাগতো। তো একবার এরকম হয়েছিল, একটা শোর পরে আমি যারা আমার ওয়াইফ দেখছি, তো তাকে বললাম যে আচ্ছা তুমি কিভাবে করো, তো আমারও হাসাতে ভালো লাগে মানুষকে। তো বললো তুমি ওই স্যান্ডি শোর নামে একটা মহিলা আছে, উনি লস অ্যাঞ্জেলেসে, উনি তালিম দেয় একটু, তো তুমি ওনার কাছে যেতে পারো। তো আমি ওনার কাছে গেলাম, সে আমাকে দেখলো, আরে আমি জীবনে একটা বাঙালি ইঞ্জিনিয়ার কমেডি করতে চাই, জীবনে প্রথম দেখলাম, আচ্ছা দেখি তোমার নিয়ে কী করা যায়। তখন সে যখন আমার ব্যাকগ্রাউন্ডে ও লেখাপড়া করা, তো বললো যে তোমাকে নিয়ে মনে মনে কিছু করা যাবে, আচ্ছা দেখি। তারপরে তালিম দিল, তো সেখান থেকে যাত্রা শুরু। এবং তারপরে চাকরিও করি, সাইডে কমেডি করি ছোট ছোট জায়গায়। ক্যালিফোর্নিয়াতে তো অভাব নাই জায়গা কমেডি করার, টুকটাক এরকম ছোট ছোট জায়গায় করা। তারপর 2007 সালে লাস ভেগাস কমেডি ফেস্টিভ্যালে গিয়ে আমি সেখানে শ্রেষ্ঠ কমেডিয়ান সিলেক্টেড হই। প্রায় 150 জন কমেডিয়ান ছিল, পুরো আমেরিকা থেকে এসছে। আমি শ্রেষ্ঠ পুরুষ কমেডিয়ান ওখানে বিবেচিত হই। তখনই বাঙালি আমি, বাঙালি, লুঙ্গি পরা, ভাত খাওয়া বাঙালি। তো আমি ওখানে গিয়ে শ্রেষ্ঠ কমেডিয়ান ওখানে বিবেচিত হলাম। তখন থেকেই মোড়টা ঘুরে গেল। তখন অনেক জায়গায় বড় বড় জায়গা থেকে ডাক পড়লো। 2008 সালে একবার এক জায়গায় শো করলাম, সেখানে রবিন উইলিয়ামস ছিল। তারপরে সম্প্রতি গত বছরে কমেডি সেন্ট্রালের নাম শুনেছেন, তো আমি
কমেডি সেন্ট্রালে আমি প্রথম বাংলাদেশি যে কমেডি সেন্ট্রালে কমেডি করেছি, আপনিও জানেন না। হ্যাঁ, কারণ এটা অত প্রচার হয়নি, কিন্তু কমেডি সেন্ট্রাল এশিয়াতে এসে 24 জন এশিয়ার থেকে তারা বললো যে এই 24 জনকে আমরা ফিচার করব। একটা সিরিজ হবে, একটা সিজন, 8টা এপিসোড, প্রত্যেকটা এপিসোডে 3 জন করে কমেডিয়ানকে ওরা ফিচার করবে এবং এইভাবে 24 জন কমেডিয়ানকে দেখানো হবে। আমি একমাত্র বাঙালি বাংলাদেশে যে এই কমেডি সেন্ট্রালে ছিল। একজন কমেডিয়ানের জন্য কমেডি সেন্ট্রালে যাওয়াটা হলো ইট ইজ দি ওয়েল, আমি এর পরে যদি কিছু পাই না, অ্যাকচুয়ালি কমেডিয়ানরা কিন্তু এমি অ্যাওয়ার্ডস পায়, রাইট? সো ওইটা যদি পাই বলবো যে হ্যাঁ এই অ্যাওয়ার্ডস, কিন্তু এই কমেডি সেন্ট্রালে যাওয়া মানে যে আপনি মডেল, আপনি যদি ভোগ ম্যাগাজিনে যান, এটা একটা বিরাট পাওয়া। আপনি যদি গায়ক হন, আপনি VH1 বা MTV-তে গেলেন, তো কমেডিয়ান হিসেবে যদি কমেডি সেন্ট্রালে যায়, এবং কমেডি সেন্ট্রাল, VH1, MTV এটা কিন্তু একই কোম্পানির, ভায়াকমের ওরা সদস্য যাকে বলে আর কি। তো সেটা আমার জন্য একটা বড় পাওয়া। এটা কোন সালে? এটা যেই গত বছরই হলো, এটা গত বছর 2016 সালের অগাস্ট মাসে এই সিরিজটা কমেডি সেন্ট্রাল দেখানো হয়েছে। বাংলাদেশে কমেডি সেন্ট্রাল আসে না, বাট কমেডি এশিয়াতে সব জায়গায় দেখানো হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড তো দেখিয়ে দিয়েছে। So if I go online, if I search for কমেডি সেন্ট্রাল নাভিদ মাহবুব দিলেই চলে আসবে। Amazing, আজকে আমি দেখব, because I love watching Comedy Central with my husband. We're big fans. It's the much needed relief, comic relief that you get from. Absolutely, comedy is the, আমি তো যেটাকে বলি যে comedy is a non-alcoholic way of getting high. So right, that's so correct, and it's a really good release of that ki bolo take those pheromones or happy the happy hormones, absolutely. Laughter is the best medicine. It definitely is. সত্যি কথা বলতে, মানুষ যখন হাসে মানুষের একটা রক্ত সঞ্চালন হয়, এবং রক্ত সঞ্চালন হওয়া মানে কিন্তু কিছু এখানে স্বাস্থ্যের কিছু উপকারিতা আছে। Of course. So from America you were doing that, then you came to Bangladesh. So was it difficult to set up this comedy club? Well, difficult মানে হলো যে ফাইন্যান্সিয়ালি যে খুবই ডিফিকাল্ট, এই কারণে যে এখনো ওই মানুষ যখন একবার এসে, আপনি তো গিয়েছেন, একবার গেলে মজাটা পাওয়া যায়, কিন্তু যে তার আগে আছে জিনিসটা কি, ভাড়ামি করবে কিনা, আচ্ছা যাবো, আবার ভিড় আছে, ট্রাফিক জ্যাম মারিয়ে যাবো কিনা, তো এরকম একটা নানান ধরনের একটা না জানা থেকেই এই বাধাটা থাকে। তো যার ফলে যে একটা বাসা ভাড়া নিব, জায়গা ভাড়া নিব, এটাকে সেট আপ করবো, তো অপারেটিং এক্সপেন্স থাকে, কিন্তু সেটা ওই টিকেটের মাধ্যমে কিছু করা যায় না। আমরা 7 বছর আগে শুরু করেছি, তখন বিনামূল্যে শো করতাম, তারপরে করতে করতে আস্তে আস্তে এই 7 বছর পরে এখন 300 টাকা টিকিট। এখানেই মানুষ বলে আরে এত টাকা দিয়ে হাসতে আসবো, 300 টাকা দিয়ে হাসতে আসবো, এটা তো বেশি হবে না, ডিসকাউন্ট। আচ্ছা ঠিক আছে, আসেন, আপনাকে না করবো না, আপনি কিছু পয়সা না দিলেও আসেন, কিন্তু এইভাবে ধরেন ফাইন্যান্সিয়ালি জিনিসটাকে সাস্টেইন করাটা খুব কঠিন। আমি নিজের পকেট থেকে আমি 7 বছর চালিয়েছি, কিন্তু এটার একটা, আমার তো সংসার চলতে হবে, আমি বাচ্চাকে দুধ খাওয়াবো নাকি আমি কুতকুতিওয়ালার নিচে পয়সা দিব, এই আর কি। Okay, so তাহলে এখন তো mashallah it's doing well. মানে it's not self-sustaining yet, I'm guessing, but it's on the road. Yeah, it's on the road. কিছুদিন আমরা এখন আবার নতুন জায়গা খুঁজছি। আচ্ছা। তো আবার ওই দেখতে হবে যে কিভাবে এটাকে আর্থিকভাবে এটাকে সাস্টেইন করা যায়। How many members do you have? Well, এখানে মেম্বার বলে কিছু নাই। নাভিদস কমেডি ক্লাব মানে যেমন নাইট ক্লাবে ইউ পে কভার ইউ গোয়িং। সো এইটা কমেডি ক্লাব হলো যে এটা হলো মহিলা সমিতি, যেমন সমিতি তো না, এটা হলো নাটক দেখার জায়গা, সোজা কথা। তো এইটা হলো যে নাটক দেখার জায়গা, সদস্য বলে কিছু নাই। এখানে যাবেন, এখানে যে ভালো সেই শো করবে। আর স্ট্যান্ড আপ কমেডিয়ান আপনারা কয়জন আছেন? এখন তো অনেকেই করছে, ভালো করছে, তো কিন্তু একদম রিয়েলি জমিয়ে স্ট্যান্ড আপ কমেডি যাকে বলে, কারণ স্ট্যান্ড আপ কমেডি আর জোক বলা কিন্তু এক জিনিস না। In fact, stand-up comedy is not about telling jokes. It's about telling your story. So এই জিনিসটা কিন্তু হাতে গোনা কয়েকজনই করে। চুটকি কিন্তু অনেকেই বলছে, কিন্তু স্ট্যান্ড-আপ কমেডিটা বেশি লোক করছে না। হাতে গুনে আমি তো বলবো যে 8-10 জন হয়তো বা আছে যে স্ট্যান্ড-আপ কমেডি ইন দ্য রিয়েল সেন্স যেটা, সেটা করছে। আচ্ছা। So you're also doing a show right now on TV. নাভিদ মাহবুব শো, হ্যাঁ, ATN বাংলাতে এটা প্রতি মঙ্গলবার রাতে 9:20-এ। And 18 আপনি রেডিওতে তো করছেন? রেডিওতে করছি, রেডিও ABC 89.2 FM। সেখানে প্রতিদিন সকাল 8টা থেকে 11টা লাইভ। এটা উইকডে, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। নাইস। সো do you have any advice to say to people who actually want to get into comedy but like they're thinking করবো নাকি করবো না, ভাত মানে can I earn my bread and butter from there?
Would you have any words of wisdom to tell them? Well, words of wisdom টা যেটা একই কথা, আপনাকে যদি বলে যে মডেলিং এর মধ্যে ভাত আছে কিনা, অবশ্যই আছে, কিন্তু কথা হলো যে ভাতের অনেক ভাত যে ওখানে পড়ে আছে তা না, অল্প একটা সীমিত সংখ্যক ভাত আছে, কিন্তু এখানেই এই সীমিত সংখ্যক ভাতটার মধ্যেই কিন্তু সীমিত সংখ্যক লোকই যাচ্ছে এই ভাতটা নিয়ে কারাকারি করতে, তাই না? তো যে ভালো, যে ধরেন আজকে একজন মডেল যদি 5 ফুট 11 ইঞ্চি লম্বা হয়, মানে সেই সেন্সে সে একদম ফিগার ঠিক আছে, সব জিরো সাইজ এভরিথিং, যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু তাহলে হয়তো সেই কিন্তু সব ভাতটা নিতে পারবে, মনোপলি বলতে পারে না, যেটাই হোক। কিন্তু এই কমেডির ক্ষেত্রে একই জিনিস, ভাত তো প্রচুর আছে, কিন্তু কারণ একটু আগে যেটা বললেন যে কমেডি মানে মানুষ একটা রিলিফ চায়। আমরা বাংলাদেশে 16 কোটি মানুষ, আর যদি বাংলায় কমেডি ধরেন তাহলে আপনি পশ্চিমবঙ্গকেও ধরতে পারেন, কারণ ওরাও ইউটিউবে দেখে নিতে পারে। আপনি 300-400 কোটি লোক না, 16 কোটি মানে কয়েক, হয়তো বা আমি জানি না কত, মানে ফিউ হান্ড্রেড মিলিয়ন যারা বাংলা ভাষাভাষী, তো এরা তো হাসতে চায়, কারণ আমাদের বিশেষ করে ঢাকা শহর বা বাংলাদেশই ধরেন না, যে আমাদের তো অনেক রকমের চিন্তা, অনেক রকমের প্যারেশন আছে, প্যারা যাকে বলে। তো এই প্যারাটা যদি মুক্তি পাই আমি 10 মিনিট একটা কমেডি দেখে, তাহলে কি মনটা ভালো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ট্রাফিক জ্যাম ছিল, কারেন্ট চলে গেছে ভাই, কিন্তু একটু হাসলাম, মনটা ভালোই হয়ে গেল। তো এটার তো চাহিদা অবশ্যই আছে, কিন্তু কথা হলো যে হাসাচ্ছে তাকে তো একটা ভালো জিনিস দিতে হবে। তো সেই জন্য এই উপদেশটা হলো এই যে হ্যাঁ, এই আমি যদি 10 মিনিট কমেডিতে দিই, এটা যেন আপনার 10 মিনিট সময়ের দামটা যেন দেয়। কারণ আপনি যদি 10 মিনিট থেকে বিরক্ত হয়ে চলে যান, দূর ভাড়ামি করলো বা কিছু একটা, তাহলে তো আমি জিনিসটা দিলাম না। সুতরাং যে কমেডিয়ান হতে চায় তাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাকে অনেক পরিশ্রম করতে হবে, এই 10 মিনিট জন্য আমাকে 10টা মাস হয়তো বা পরিশ্রম করতে হবে, যাতে এই 10 মিনিটটা যখন দেই এটা মানুষ একদম যাকে বলে ক্ষুধার্ত মানুষের মতো লাফিয়ে নিয়ে নেবে, এবং তখনই তারা পেও করবে, বলেন না ফাইন এই লোকটাকে আমাদের কর্পোরেট ইভেন্টে নিয়ে আসি। Because once you see it, then you're sold. So then it's pretty much easy going. Because yes or no, it's not easy selling. কারণ গান আর কমেডির মধ্যে তফাৎ আছে। আপনি আমাকে, আমি যদি একটা খুব হিট গান সাদের ল ধরেন, এখনো শুনলে সাদের ল নিয়ে আমরা পাগল হয়ে যাই 40 বছর পরে, তাই না? কিন্তু কমেডি কিন্তু আপনি 2বার বেশি শুনতে চাবেন না। আপনি বলবেন যে হ্যাঁ এটা ফানি, কিন্তু শুনেছি, নতুন কিছু বলেন। তার মানে কি এটা হলো ওয়ান টাইমের মতন, একটা লেটেক্স গ্লাভসের মতন। তার মানে আমি একটা কমেডিটা করে ফেললাম, এরপরে যখন আপনি 1 মাস পরে আমার শো দেখতে আসবেন, আমাকে কিন্তু তখন এই নতুন জিনিস দিতে হবে। তাহলে এই 1 মাস আমি কি করলাম, ঘুমিয়ে ঘুমিয়ে আগের যোগী বললাম? নো, আমাকে 1 মাস প্রস্তুত হতে হবে যে এর পরের মাসে যখন এই একই দর্শক আসবে আমাকে নতুন কিছু দিতে হবে। আর নতুন কিছু দেওয়াটা অত সোজা না, মানুষকে হাসানো অত সোজা না। So how do you do it? ওয়েল, আমি যেটা করি, কমেডিয়ানদের যেটা করে, আমি যেটা করি, সবাই যেটা করে, আমাদের চোখ নাক সারাদিন খোলা থাকে, এবং চোখ নাক খোলা থাকে, এবং তখন হয় কি যে আমরা ভাবলাম যে সবসময় চোখ নাক খোলা, আচ্ছা ও এটা হলো, আচ্ছা তাড়াতাড়ি ফোনটা খুলে রেকর্ড করে নিলাম, আচ্ছা এটা নিয়ে এটা মজা করে কিছু বলা যাবে, তারপরে এটাকে হয়তো লিখলাম, লিখে আমি যখন কোনো জায়গায় শো করতে যাচ্ছি সেখানে আমি কি একটু ছেড়ে দিলাম চোখটা, দেখি ওরা কিভাবে প্রতিক্রিয়া হয়। কারণ কমেডি একটা জিনিস যে আমি 1000 আয়নার সামনেও যদি আমি প্র্যাকটিস করি লাভ নাই, বা আমার বউ হাসলো, বাচ্চা হাসলো, নাও, আমাকে রিয়েলি 50 জনের সামনে গিয়ে এটা বলতে হবে, দেখতে হবে যে কনসিস্টেন্টলি প্রতিবারই 50 জন বা বিভিন্ন দর্শকের সামনে গেলাম ওরা হাসছে, তখনই বলবো জিনিসটা ভালো, তখন বললাম ঠিক আছে এটা ভালো হয়ে গেল, এটা রাখলাম স্টোরে রাখলাম। এইগুলি নিয়ে মিলিয়ে আমার তখন হলো একটা বড় সেট হয়ে গেল, এবং তখনই পরিবেশন করলাম। So do you talk about relevant stuff as well? In fact, I have to talk about relevance. That is stand-up comedy. You have to be relevant. Otherwise, it's not funny. এখন যদি আমি এখানে বসি যদি বলি যে এইখানে স্ট্রাইপ বালিশ নিয়ে যদি কথা বলি, ইটস রেলিভেন্ট। অথবা বলতে পারে আজকে ঢাকা শহরে আসছি, এখানে আসছি, আপনি ট্রাফিকে আটকে গেছেন, আমি সময় মতো আসছি, আপনি দেরি করে আসছেন, whatever it is, কিন্তু আমি যখন আমার ট্রাফিকে আটকে গেছেন, বলেন ধানমন্ডি থেকে আসছি, এটা যদি আমি একটা মজা করি, ইটস রেলিভেন্ট। কারণ এইটার শিকার আপনি 5 মিনিট আগেই হয়েছেন, এটার শিকার আমরা প্রত্যেকেই হচ্ছি। ক্যামেরার পিছনে যিনি বসে আছেন উনি তখন চোখে পানি চলে আসছে ট্রাফিকের কথা শুনে, কারণ উনি ওইটার শিকার হয়েছেন। সো এইটা নিয়ে যখন একটা মজার কথা বলছে, ও হি ইজ সো রাইট, ওকে, তখনই মানুষ হাসবে। রেলিভেন্ট যদি এখন যদি বলি আচ্ছা লস অ্যাঞ্জেলেসে ইন্টারস্টেট হাইওয়েতেও ট্রাফিক, বলে ইউ নো হোয়াট, আমি জীবনে বাংলাদেশ থেকে বাইরে যাই, ওয়াই ডু আই কেয়ার। তো সেই জন্য রেলিভেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এখানেই কিন্তু আপনি যদি মার্কেটিং অ্যাপ্রোচ দেখেন, আমি কমেডিয়ান হিসেবে বা আপনি একটা অ্যাজ আ মডেল বা একজন অ্যাজ আ গায়ক হিসেবে, সে হলো সার্ভিস প্রোভাইডার। সে যে দর্শকের সামনে যাবে এটা হলো কনজিউমার, এবং ওই কনজিউমারটা কি মার্কেট সেগমেন্টে পড়ে সেই সেগমেন্ট অনুসারে আমাকে সার্ভিসটা দিতে হবে। তার মানে
ইউ হ্যাভ টু। আমি আজকে ঢাকায় বসে কমেডি করলে একরকম করবো, হ্যাঁ। কলকাতায় গিয়ে বাংলা কমেডি করলে আরেক ভাবে করবো, লন্ডনে গিয়ে বাঙালি ওখানে যে বাঙালি আছে ওদের সামনে গেলে আমি আরেকটা জিনিস করবো, বা আরেকটা জিনিস মানে একটা টপিক নিয়ে করবো যেটা ওদের জন্য ম্যাটার করে। তো চিন্তা করেন, এই আমাকে তো এই জিনিসটাও মাইন্ডে রাখতে হবে, অনেক পরিশ্রম। হ্যাঁ, আর এরকম না যে আমি কষ্ট করে করছি, হয়ে যায়। আপনি জ্যামের মধ্যে বসে আছেন, হঠাৎ করে চোখ, ও আচ্ছা এটা হলো। যেমন আজকে এখানে আসার সময় দুইটা গাড়ি ব্যাক করছে, ওকে, ব্যাক করতে গিয়ে দুজনকে লাগিয়ে দিল। আমি অনেকক্ষণ হাসলাম, দুজনের বাতি ভেঙে গেছে। আমি জানি ক্যামেরায় বলা যাবে কিনা। তো বলে যে আমরা সবসময় দেখি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। আমি বললাম জীবনেই প্রথমে আমি পাছাপাছি সংঘর্ষ দেখলাম, জানি এটা ক্যামেরায় বলা যাবে কিনা, এটা সো আমি যেহেতু এটাই, কিন্তু এটা আমার চোখের সামনে ঘটলো। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। আপনি প্রথমে চাপা, আমি ইউ নো হোয়াট, আমি ভিডিও করতে পারলে সবাই বিশ্বাস করতো, এবং এটা চোখের সামনে ঘটছে এক্ষুনি। এটা আপনি হাসলেন, হয়তো এটা আমি স্টেজে বলবো, হয়তো টিভিতে বলবো, সবাই হাসবে, বাট ইটস বেসড অন ফ্যাক্টস। আমরা কমেডিয়ানরা তো ট্রাম্পের উপর বেঁচে আছি। আজকে আমার টিভি শোতে ট্রাম্প, it's gonna be here, I'm telling you, I'm gonna tell you, Lisa's program is bigly, okay?